হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই বাসায় ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমরা আজকে অ্যাবাকাস শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা অনলাইনে যে ক্লাসগুলো করব সেই বিষয়টা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে এবং ছন্দে ছন্দে আর্টিকেল শেখা হবে। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি জিনিস বা কাকে বলে? লক্ষ্য করো, এ, এন এবং দি এই তিনটা মিলে আর্টিকেল তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি এ, এন এবং দি কে আর্টিকেল বলে। পরে প্রশ্ন হচ্ছে আর্টিকেল আসলে কোথায় বসে? দ্বিতীয় অপশনে দেওয়া আছে, দেখো, আর্টিকেল সাধারণত নাউন, প্রোনাউন এবং অ্যাডভার্বের পূর্বে বসে। আমরা যদি আর্টিকেলের ক্লাসিফিকেশন দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, এক, ডিফিনিট আর্টিকেল, অর্থ অনির্দিষ্ট। অপরদিকে ইনডিফিনিট আর্টিকেল, যার অর্থ দাঁড়ায় নির্দিষ্ট। অর্থাৎ ডিফিনিট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়, আর ইনডিফিনিট আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়। চল আমরা বিস্তারিত দেখি। আমরা এখন দেখব ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট ডিফিনিট আর্টিকেল কি জিনিস? যে আর্টিকেল বস্তু, ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট বলে। তাহলে আমরা ডিফিনিট আর্টিকেল কে বলতে বোঝাচ্ছে যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। আমরা যেমন দিটাই হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আমরা একটু উদাহরণ দেখে আসি। The cow orange the dog। এখানে দেখো, এই দা কাউ দ্বারা বোঝায় গাভীটি। এখানে দা অরেঞ্জ দ্বারা বোঝায় কমলা লেবু টি। এখানে দা ডগ দ্বারা বোঝায় কোকো
টি। তাহলে দি দ্বারা প্রত্যেকটা ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যেমন এই দি দ্বারা গাভীটিকে বোঝায়, এই দি দ্বারা কমলা লেবু টিকে বোঝায়, আবার এই দি দ্বারা কুকুর টিকে বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি, বস্তু বা প্রাণীকে একটা একটা করে নির্দিষ্ট করে বোঝালে তাকে আমরা ডিফিনিট আর্টিকেল বলবো। আমরা দেখব ইনডিফিনিট আর্টিকেল। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এরা হচ্ছে এ এবং এন। আমরা লক্ষ্য করো, এ ব্যাগ, একটি ব্যাগ, তার অর্থ হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। অনেকগুলো ব্যাগের মধ্যে বলা হচ্ছে একটা ব্যাগ। একটি দ্বারা নির্দিষ্ট বোঝাচ্ছে না, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে না বোঝানোর জন্য সেটার আগে কি বসলো? এ। এখানে অ্যান আপেল, অ্যান আপেল, একটা আপেলের কথা বলা হয়েছে, বাট কোন আপেলটি নির্দিষ্ট করে বলা হয়নি, যার ফলে এখানে অ্যান। আবার অ্যান আমব্রেলা, একটা ছাতা, কোন ছাতাটা সে নির্দিষ্ট করে বলা নেই, যে কারণে এই অ্যানটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা দেখব কোথায় বা কোন শূন্যস্থানে এ বসে। এ বসার একটা নিয়ম, আমরা একটা নিয়মই শিখব। লক্ষ্য করো, যদি শূন্যস্থানের পরের শব্দ উচ্চারণ করলে স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, এ এবং অন্তস্থ অ এর মতো উচ্চারিত না হয়, প্রশ্ন হচ্ছে না হয়, তবে তার পূর্বে এ বসবে। আমরা উদাহরণ দেখে আসি। লক্ষ্য করো, একটা সেন্টেন্স, Andy Cameron worked on his বুড়িগঙ্গা। আমরা বাংলা উচ্চারণ যদি দেখি, লিখি বুড়িগঙ্গা। অ্যান্সারটা কি লিখবো আমরা? আমি কি বলছি, যদি শূন্যস্থানের পরের শব্দ, তাহলে শূন্যস্থান এটা, এর পরের শব্দ হচ্ছে বুড়িগঙ্গা। আমরা বুড়িগঙ্গা যদি উচ্চারণ করি বাংলায়, তাহলে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা। প্রথম শব্দটা আসে কি? ব। এই বটা কি আমাদের এই 6টা অক্ষরের মধ্যে আছে কিনা? নেই। তাহলে নিঃসন্দেহে শূন্যস্থানে কি বসবে? এ। এবার দ্বিতীয়টা তোমরা বলবে অবশ্যই। এখানে লক্ষ্য করো, শূন্যস্থান হচ্ছে এই অংশটুকু, তারপরে শব্দটা হচ্ছে ওয়াজ। তার মানে আমরা যদি বাংলা লিখি, প্রথম অর্থটা হচ্ছে ও। ও কে আমাদের 6টার মধ্যে আছে?
নেই, তার মানে নিঃসন্দেহে শূন্যস্থানে কি বসবে? এ। একইভাবে আরেকটা উদাহরণ দেখে আসি। 3। লক্ষ্য করো, এটা হচ্ছে শূন্যস্থান, আর শূন্যস্থানের পরের শব্দটি হচ্ছে বি এস সি। আমরা লিখি বাংলায়, যদি প্রথমটা কি? ব। তার মানে ব আমাদের এই 6টার মধ্যে আছে? নেই। নিঃসন্দেহে কি বসবে শূন্যস্থানে? এ। এখন দেখো এন্ড এর ব্যবহার আমরা আলোচনা করব। এন্ড এর বসানোর নিয়ম: যদি শূন্যস্থানের পরের শব্দ উচ্চারণ করলে স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, এ অন্তস্থ অ এর মতো উচ্চারিত হয়। আমরা যখন এ বসালাম তখন এখানে ছিল উচ্চারিত হয় না, আর এন এর ক্ষেত্রে হয় উচ্চারিত হয়। অর্থাৎ দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আর এই অক্ষর কিন্তু আমাদের 6টাই। 6টা অক্ষর উচ্চারিত হলে এন বসবে, আর 6টি অক্ষরের মতো উচ্চারিত না হলে এ বসবে। অক্ষর কিন্তু 6টাই। এবার লক্ষ্য করো, মিস্টার সুমন ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। আমরা কোন শব্দটি দেখব? দেখব শূন্যস্থানের পরের শব্দটির উচ্চারণ কি হয়। তাহলে শূন্যস্থানের পরের শব্দটি উচ্চারণ করি আইডিয়াল, আইডিয়াল। এখানে আমাদের প্রথম অক্ষর কি? আ, স্বরেয়া। আমাদের স্বরেয়া আছে? অবশ্যই আছে। তাহলে শূন্যস্থানের পরের শব্দটি উচ্চারণ করলে যদি তার ভিতরে এই 6টি অক্ষর থাকে বা মিলে যায় বা উচ্চারিত হয়, তাহলে কি বসবে? এ। 2। লক্ষ্য করো, শূন্যস্থানের পরের শব্দটির উচ্চারণ অনারেবল। উচ্চারণটা কি হচ্ছে? অনারেবল। তাহলে আমরা বাংলা যদি লিখি অ, মিলে গেছে অ, তাহলে কি হবে? 3 নাম্বার লক্ষ্য করি আমরা। ড্যাশ ডক্টর নিবেদিত রায় ইজ ড্যাশ। পরের অংশটি উচ্চারণ করতে কি হবে? এফ, এফ সি পি এস। আমরা একটু বাংলা লিখে নেই। প্রথম অক্ষরটা কি এসেছে? এ। আমরা এই 6টি অক্ষরের মধ্যে এ রয়েছে, আর উচ্চারণ করতে এর সাথে মিলে গেছে। তাহলে নিঃসন্দেহে আনসার হবে এন।
ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা দেখলাম এ এবং এন এর ব্যবহার। এই এন এবং এর ব্যবহার আমরা গ্রামার বইগুলোতে, বিভিন্ন শ্রেণীর বইগুলোতে অনেক রুলস এর ব্যবহার করা হয়েছে। আমরা এত রুলস মনে রাখার তোমাদের দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে এই 6টি ওয়ার্ড। খুব ইজি করে বলে দেই, স্বরেও, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, এ এবং অন্তস্থ অ। এই শব্দগুলো যদি শূন্যস্থানের পরের ওয়ার্ডটি উচ্চারণ করতে গিয়ে মিলে যায়, তাহলে তার পূর্বে অ্যান বসে। আর যদি এই শব্দগুলো বা শূন্যস্থানের পরের শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে যদি এই ওয়ার্ডগুলোর সাথে না মিলে, তাহলে কি বসবে? এ বসবে। মনে থাকবে তোমাদের? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর ব্যবহার দেখলাম, এন্ড এর ব্যবহার দেখলাম। এখন আমরা চলে এসেছি দি বসানোর নিয়মের ক্ষেত্রে। আমরা দি বসানোর নিয়মের ক্ষেত্রে এ এন্ড এই রুলস গুলো শিখতে শিখতে আমাদের মাথা হ্যাং হয়ে যায়, কিন্তু আবার দি এর ব্যবহার শিখতে আসলে মাথা আরো গোল হয়ে যায়। এই কারণে আমি দি এর ব্যবহারগুলোকে একটা ছন্দে, একটা কবিতায় লিপিবদ্ধ করেছি। তোমরা এই কবিতার লাইনগুলো শিখলে আশাবাদী সবগুলা দি এর ব্যবহার শিখতে পারবে। তাহলে আমরা একটু কবিতাগুলো দেখে নিই। হিন্দু মুসলিম ভাই ভাই, নাম পদবী জাতি নাই, রাস্তা নদী পার্ক নাই, সবার ভাষা বাংলা চাই, পুলিশ পাবলিক মেজরিটি, পলাশিতে গেছে ভাসি। আমরা এই লাইনটুকুর অর্থ একটু বুঝিয়ে দিচ্ছি, কোথায় কোথায় দি বসে আমরা কিভাবে বুঝবো। কবিতার লাইনগুলোর মধ্যে কিছু কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে, যেমন হিন্দু মুসলিম, অর্থাৎ হিন্দু একটা জাতি, মুসলিম একটা জাতি, আর জাতির পূর্বে কি বসে? দি বসে। দ্বিতীয় লাইন চলে আসো, নাম পদবী জাতি। তার মানে আমরা পদবীর পূর্বে কি বসে? দি বসে। জাতির পূর্বে কি বসে? দি বসে। তৃতীয় লাইন, রাস্তা নদী পার্ক, তিনটার নিচে দাগ দেওয়া আছে। রাস্তার নামের পূর্বে দি বসে, নদীর নামের পূর্বে দি বসে, পার্ক এর নামের পূর্বে দি বসে। এবার আসি চতুর্থ লাইন। এখানে একটা শব্দের নিচে দাগ দেওয়া, সেটা হচ্ছে ভাষা, অর্থাৎ যে কোনো ভাষার পূর্বে দি বসে। আসি পঞ্চম লাইন, পুলিশ পাবলিক মেজরিটি, অর্থাৎ পুলিশের পূর্বেও দি বসে, পাবলিক এর পূর্বেও দি বসে, মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতার পূর্বেও দি বসে। পলাশিতে গেছে গেছে ভাসি, এখানে দাগ হচ্ছে পলাশি। পলাশি হচ্ছে ঐতিহাসিক একটা প্রান্তর, ঐতিহাসিক একটা ঘটনা। যেমন ঐতিহাসিক ঘটনা বা স্থানের পূর্বে বর্ণনার ক্ষেত্রে দি বসে। তাহলে এই লাইনগুলো তোমরা অবশ্যই তুলে নেবে এবং যে যে শব্দের নিচে দাগ দেয়া, সেই শব্দের ওয়ার্ডের নিচে তোমরা দাগ দিয়ে দিবে। আর কিভাবে দি বসায় বা বুঝবে, সে কবিতা পড়ে আমরা মনে মনে বুঝে নেব যে কি কি বিষয়ের পূর্বে দি বসে। আরো কবিতার কিছু লাইন রয়েছে, আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো কবিতার পরের লাইনগুলো। পরের লাইনগুলো এমন, জাহাজ যুগে সকল সাগর, করলাম আমরা জয়, সূর্যের তাপে সকল ভূমি হয়ে গেল ক্ষয়। তার মানে আমরা এই দুই লাইন দেখো, যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া আছে তাদের পূর্বে দি বসবে। যেমন জাহাজ পূর্বে দি বসে, সাগর মহাসাগর এদের পূর্বে দি বসে, সূর্য এর পূর্বে দি বসে, সকল ভূমি, সকল ভূমি বলতে মালভূমি, সমতল ভূমি, সবগুলার পূর্বে কি বসে? দি বসে। পরের দুই লাইন দেখো, ট্রেন বিমান মহাকাব্য একটি একটি করে
হলো জমা লাল প্রাসাদের ছোট্ট জাদু ঘরে। তার হচ্ছে ট্রেন, বিমান, মহাকাব্য। ট্রেনের পূর্বে দিবসে, বিমানের পূর্বে দিবসে, মহাকাব্য একটা, এর পূর্বে দিবসে। আর হচ্ছে প্রসাদ, প্রসাদের পূর্বে বিভিন্ন ধরনের স্থাপনা, এই প্রসাদের পূর্বে দিবসে। জাদুঘর, এর পূর্বে দিবসে। আর একটা বিষয় কবিতার লাইন মিল করার জন্য দেখো, ট্রেন যখন পুরাতন হয়ে যায়, যেমন বাষ্প চালিত ইঞ্জিনের যে ট্রেন, এখন সেটা কোথায় রাখা আছে? জাদুঘরে। আগের বিভিন্ন যুদ্ধ জাহাজ কোথায় রাখা আছে? জাদুঘরে। মহাকাব্যগুলো কোথায় রাখা আছে? পুরাতন কাব্যগুলো জাদুঘরে। আর সেই জাদুঘরটা কি রঙের? লাল রঙের। সাধারণত পুরাতন বিল্ডিং গুলা লাল রঙের হয়ে থাকে এবং জাদুঘর গুলা কোনগুলা হয়? পুরাতন বিল্ডিং গুলাকে জাদুঘর হিসাবে গ্রহণ করা হয়। তাই বলা হয়েছে লাল প্রসাদের ছোট্ট জাদুঘরে এই সবগুলা বিষয় জমা থাকে। আর এই সবগুলা বিষয় বা সমওয়ার্ডের পূর্বে কি বসে? দিবসে। এবার লাস্টে দুই লাইন আমরা দেখি। কোরআন হলো সুপারলেটিভ, সবার কাছে ভাই। কোরআন সুপারলেটিভ, সুপারলেটিভ অর্থ সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি। কোরআন হলো সুপারলেটিভ, সবার কাছে ভাই। অ্যাবস্ট্রাক্ট নাউন, এবার কমন, আসতে পারে তাই। তার অর্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, ওয়ার্ডগুলোর পূর্বে দিবসে, কমন নাউনের পূর্বে দিবসে। তাহলে আমরা এটার সাথে ছন্দ মেলানোর জন্য এভাবে লেখা হয়েছে, কোরআন হলো সুপারলেটিভ, সবার কাছে ভাই। অ্যাবস্ট্রাক্ট নাউন, এবার কমন, আসতে পারে তাই। তোমরা এই কবিতাটি সুন্দর করে ছন্দ মিলিয়ে মিলিয়ে মাথার মধ্যে তুলে রাখবে। যখন পরীক্ষা বা শূন্যস্থান বা আর্টিকেল কোথাও বসাতে হবে, চিন্তা ভাবনা করবে, কবিতাগুলোকে মনে মনে ঠিক করবে আর মনে মনে পড়ে নেবে। তাহলে আমার মনে হয় দি এর ব্যবহার কোথাও ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং খাতায় তুলে নিয়েছ। পরে আমরা আলোচনা করব একটি বোর্ড কোশ্চেন নিয়ে। বোর্ড কোশ্চেনে এ, এন্ড এবং দি কোথায় বসে আমরা এই রুলস গুলা থেকে, ছন্দগুলা থেকে সঠিক বুঝাতে পারি কিনা বুঝিয়ে দেব।